আচ্ছা, আজ ক্লোনিং সাইট থেকে শুরু করব। আগের দিন ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন অবধি পড়িয়েছিলাম, আজকে ক্লোনিং সাইট। ক্লোনিং সাইটের ব্যাপারে আগেও বলেছি। ক্লোনিং সাইট হচ্ছে সেই সাইট যেখানে একটা রেস্ট্রিকশন এনজাইম এসে কাটে। রেস্ট্রিকশন এনজাইম কি? মলিকুলার সিজার, যে একটা পার্টিকুলার জিনের মধ্যে গিয়ে কেটে দেয়, তো সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। কিন্তু যেখানে সেখানে কাটে না, তার একটা কাটার, প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের আলাদা আলাদা কাটার জায়গা আছে, তো সেইগুলোকে রেস্ট্রিকশন সাইট বলা হয়। ক্লোনিং সাইট পড়ানোর আগে আমি একটু রেস্ট্রিকশন এনজাইমটা পড়িয়ে দেবো। আমার পিডিএফে দেখবি একটু নিচের দিকে আছে। তুই যদি ক্লোনিং সাইট থেকে নিচের দিকে যদি যাস, পেজ নাম্বার এটা 4, পেজ নাম্বার 5-এ আছে, পেজ নাম্বার 4-এর নিচের দিকে আছে, পেজ নাম্বার 4-এর নিচের দিকে আছে রেস্ট্রিকশন এনজাইম অর মলিকুলার সিজার্স। ঠিক আছে, তো আগে আমি একটু রেস্ট্রিকশন এনজাইমটা পড়িয়ে দিই। রেস্ট্রিকশন এনজাইম কি? আমি আগেও বলেছি যে ডিএনএতে একটা পার্টিকুলার সেগমেন্টে কাটে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। ঠিক আছে, ডিএনএ মানে হচ্ছে একটা জিন বেস সিকোয়েন্স, তোর নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স, তো ধর এ টি জি সি, এ জি সি টি এরকম করে আছে। তো রেস্ট্রিকশন এনজাইমটা হয়তো এখানে এসেই কাটবে। ঠিক আছে, এখানটা এসেই হয়তো রেস্ট্রিকশন এনজাইম কাটবে। যদি রেস্ট্রিকশন এনজাইমের ওখানেই কাটার কথা থাকে, তাহলে কিন্তু রেস্ট্রিকশন এনজাইম অন্য জায়গায় গিয়ে কাটবে না, ও ওখানেই কিন্তু গিয়ে কাটবে। তো সেইটাকেই রেস্ট্রিকশন এনজাইম বলা হয়। আর ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে পার্টিকুলার জায়গায় কাটে, রেকগনাইজ করে পার্টিকুলার সিকোয়েন্স। দেখ, সেকেন্ড লাইনে লেখা আছে, দে আর ইউজ টু কাট ডিএনএ ফ্র্যাগমেন্টস উইথ স্পেসিফিক রেকগনিশন সিকোয়েন্সেস। রেকগনিশন সিকোয়েন্স মানে কোনো একটা সিকোয়েন্সে কেউ রেকগনাইজ করতে পারে, রেকগনাইজ করলে ওখানেই কাটে। ওকে, তো এবার এগুলো তোর প্রথম ডিসকভার হয়েছিল কোথায়? রেস্ট্রিকশন এনজাইম, এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম। আচ্ছা, রেস্ট্রিকশন অনেক এনজাইম দু রকমের হয়, তোদের বইতেও আছে। আমি রেস্ট্রিকশন এনজাইম যখন পড়াচ্ছি, যখন তো ওই পার্টটাও পড়িয়ে দেবো, পরে আসছি। তুই আমার আগে পিডিএফটা দেখে নে তোরা। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসেস বা এনজাইমসে কী লেখা আছে? In the year 1963, the two enzymes responsible for restricting the growth of bacteriophage in E. coli were isolated. One of these added methyl groups to DNA while the other cut DNA. The later was called restriction endonuclease. বুঝলি কিছু? কিছু বুঝিসনি। কি হয়েছিল শোন। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজের ব্যাপারে আমি আগেও কথা বলেছি। ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, আমি আগেও বলেছি। ব্যাকটেরিওফাজ তো ডিটেলসে পড়ানো হয়েও গেছে। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস যে ব্যাকটেরিয়া নামে আছে, মানে ভাবিস না ও নিজে ব্যাকটেরিয়া, ও নিজে একটা ভাইরাস, কিন্তু অ্যাটাক করে কাকে? ও অ্যাটাক করে একটা ব্যাকটেরিয়াকে, সেটাকে মেরে দেয়। ওকে, তো 1960, দেখ এই এনজাইম তোর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম যেগুলোকে বলা হয়, তো সেগুলো তো আজীবন কাল ধরে ছিল। যবে থেকে ব্যাকটেরিয়া আছে তবে থেকেই ব্যাকটেরিয়ার মধ্যে নিশ্চয়ই ছিল, ঠিক কি না? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস শুধু ব্যাকটেরিয়ার মধ্যে না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা যে মলিকুলার সিজার রেস্ট্রিকশন এনজাইম, সে আমাদের বডির মধ্যে হোক, ব্যাকটেরিয়ার মধ্যে হোক, যেখানে সে সব জায়গাতেই ছিল। ডিসকভার হয়নি আগে, এই বছরে ডিসকভার হয়েছিল 1963-তে। কী করে হয়েছিল? ব্যাকটেরিওফাজ একটা বেচারা ব্যাকটেরিয়া ইকোলাইকে অ্যাটাক করেছিল, ইকোলাইকে অ্যাটাক করেছিল। ইকোলাইকে অ্যাটাক করতে সবার তো একটা নিজের ডিফেন্স সিস্টেম হয়, সবাই তো আগে নিজেকে ডিফেন্ড করতেই চায়, সে যেভাবেই হোক নিজেকে ডিফেন্ড করতে চায়, নিজেকে বাঁচাতে চায়। তো এই ব্যাকটেরিয়াটা কি করেছিল? এই ব্যাকটেরিয়াটা দু ধরনের এনজাইম সিক্রিট করেছিল, দু ধরনের এনজাইম সিক্রিট করেছিল এর সাথে লড়ার জন্য। ওই দুটো এনজাইম কি করেছিল? একটা এনজাইম, দুটো এনজাইম কি করেছিল? একটা এনজাইম added methyl groups to DNA of bacteriophage. কি হয় এটা? এই যে ইকোলাই, যে দুটো এনজাইম, ইকোলাই তো একটা ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়াটা ডিফেন্ড নিজেকে করার জন্য দুটো এনজাইম সিক্রিট করেছিল। একটা এনজাইম কি করতো? একটা এনজাইম মিথাইল গ্রুপ অ্যাড করতো ব্যাকটেরিওফাজের ডিএনএতে। মিথাইল গ্রুপের কাজ হচ্ছে, মিথাইল গ্রুপ যেখানেই গিয়ে আটকাবে সেই ডিএনএ কাজ করা বন্ধ করে দেবে। যদি মিথাইল গ্রুপের ডিএনএতে আটকে যায় তো এ তো কাজ করাই বন্ধ করে দেবে,
আর কাজ করা বন্ধ করে দেবে মানে ওর নিজে শেষ হয়ে যাবে, ওর নিজে মরে যাবে। ঠিক আছে, আর একটা যে এনজাইম সিক্রিট করেছিল সেটা কি করতো, সেটা কাট ডিএনএ, সেটাও কাট ডিএনএকে কাট করতে একে। তো যদি এটা একটা ব্যাকটেরিওফাজ হয়, এটা একটা ব্যাকটেরিওফাজ হয়, আর একে যদি এরকম করে কেটে দেয়, এর ডিএনএকে যদি কেটে দেয়, ডিএনএ ভেতরে ডিএনএকে যদি কেটে দেয়, ডিএনএকে কেটে দিলে ও কি আর বেঁচে থাকবে না। তাহলে এ কি করতো, মিথাইল, এর এই এনজাইমটা মিথাইল গ্রুপ আটকে দিত, কাটাকুটি কিছু করতো না, মিথাইল গ্রুপ লাগিয়ে দিত, আর মিথাইল গ্রুপ যেখানে লাগবে সেখানটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, আর এ কি করতো, ডিএনএ কেটে দিত। এই এনজাইমটাকেই বলা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। দেখা গেল যে এই এনজাইমটা পার্টিকুলার জায়গায় কেটে দিতে পারে, যেটা আমরা এখনও পড়ছি রেস্ট্রিকশন এনজাইমের ব্যাপারে কী পড়েছিস, পার্টিকুলার জায়গায় কেটে দেয়। তো সেখানে দেখা গেল যে এই এনজাইমটা ব্যাকটেরিওফাজের পার্টিকুলার জায়গায় কেটে দিচ্ছে, যার জন্য ব্যাকটেরিওফাজ নষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকেই দেখা গেল কি যে এরকম একটা এনজাইম হয়। ঠিক আছে, তাহলে এই এনজাইমগুলো কি, এনজাইমগুলো ক্যান কাট ডিএনএ অ্যাট স্পেসিফিক ফ্র্যাগমেন্টস। তাহলে এবার দেখ পিডিএফটা দেখ। In the year 1963, the two enzymes responsible for restricting the growth of bacteriophage in E. coli were isolated. Isolated মানে কোনো অর্গানিজম থেকে ডিএনএটা বের করা, সেটা হচ্ছে আইসোলেশন করা। One of these added methyl groups to DNA while the other cut DNA. The latter was called restriction endonuclease. They are enzymes that can cut DNA at specific fragments. They are also called as molecular scissors. The sequence at which they cut the DNA are specific for the restriction enzyme. এটা তুমি আগেও বলেছি যে স্পেসিফিক জায়গাতেই কাটেও, যেখানে সেখানে কেটে দেবে না, একটা রেস্ট্রিকশন এনজাইমের একটা জায়গা থাকবে কাটার জন্য। These sequences are called palindromic sequences. যেই সিকোয়েন্সগুলোতে কাটে সেই সিকোয়েন্সগুলোকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলে। What are palindromic sequence? What are palindromic sequence? প্যালিন্ড্রোম, আচ্ছা প্রথমত হচ্ছে প্যালিন্ড্রোম আর সার্টেন ওয়ার্ডস। প্যালিন্ড্রোম কিন্তু কিছু কিছু ওয়ার্ডস হয়, যেমন মম। প্যালিন্ড্রোম তাদেরকে বলে এই দিক থেকে পড়লে যা, ওদিক থেকে পড়লেও সেটাই, এমওএম, এদিক থেকে পড়লে এমওএম। বা মালায়ালাম, এদিক থেকে পড়লেও দেখ MALAYALAM, মালায়ালাম। যেই ওয়ার্ডগুলো এই দিক থেকে পড়লে যা হয়, ওই দিক থেকে পড়লে সেম হয়, সেগুলোকে বলা হয় প্যালিন্ড্রোমস, সেগুলোকে বলা হয় প্যালিন্ড্রোমস। আর এই রেস্ট্রিকশন এনজাইমগুলো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে এসেই কাটে। আমি ধর একটা সিকোয়েন্স নিলাম, ACGAATTCG। ঠিক আছে, আচ্ছা ডিএনএ কি হয় জানিস তো, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয়। ডাবল স্ট্র্যান্ডেড কেন হয়, এইখানে যেই নাইট্রোজেনাস বেসগুলো থাকবে, এইখানে কি বেস থাকবে, তার কমপ্লিমেন্টারি বেসটা থাকবে। এখানে যদি এ হয় তাহলে এই স্ট্র্যান্ডে কি হবে, টি। কেন, অ্যাডিনাইন পেয়ার্স টু থাইমিন, গুয়ানিন পেয়ার্স টু সাইটোসিন, জানিস তো এটা। তো এদের কমপ্লিমেন্টারি পেয়ারটা অন্য স্ট্র্যান্ডে থাকে, এখানে যেটা থাকবে এটাতে অন্য কমপ্লিমেন্টারি বেসটা থাকবে। তাহলে এটা যদি একটা ডিএনএ স্ট্র্যান্ড হয়, এ কী করে, রেস্ট্রিকশন এনজাইম কোথায় কাটে, ডিএনএতে কাটে। তো ডিএনএতে কাটে মানে কোথায় কাটবে, ডাবল স্ট্র্যান্ডেই তো গিয়ে কাটবে, ডিএনএতে কাটা মানে ডাবল স্ট্র্যান্ডে গিয়ে কাটা। ঠিক আছে, তো আমি তো এটা একটা স্ট্র্যান্ড রাখলাম, আর একটা স্ট্র্যান্ড আমাকে আঁকতে হবে, কিন্তু আর একটা স্ট্র্যান্ডে কী কী বেস থাকবে এবার দেখে দেখে বলতে পারবি, অফকোর্স বলতে পারবো আমরা। এর অপোজিটে টি থাকবে, সি এর অপোজিটে জি থাকবে, জি এর অপোজিট সি, এ হচ্ছে টি, এ হচ্ছে টি, টি হচ্ছে এ, টি হচ্ছে এ, সি হচ্ছে জি, আর জি হচ্ছে সি। ঠিক আছে, এই পোর্শনটা এবার দেখ। এই পোর্শনটা দেখ, ইজ ইট আ প্যালিন্ড্রোম? প্যালিন্ড্রোম দেখে মনে হচ্ছে GAATTC, GAATTC, তাহলে এটা একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এই দিক থেকে একটা ডিএনএ স্ট্র্যান্ডে যেভাবে যাচ্ছে, অন্য ডিএনএ স্ট্র্যান্ডে জাস্ট উল্টোটা হচ্ছে। ঠিক আছে, এটা একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে গিয়েই এই রেস্ট্রিকশন এনজাইমটা কাটে। তো একটা রেস্ট্রিকশন এনজাইম দেখা গেছিলো যে এইখানটা কাটবে আর এইখানটা কাটবে, মানে দুদিক দিয়েই কাটবে। কাটবে কোথায়, একটা প্যালিন্ড্রোমের মাঝখানে। ঠিক আছে, তাহলে রেস্ট্রিকশন এনজাইম যেখানে কাটে সেগুলোকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হয়।
আচ্ছা, তো আমার পিডিএফটা দেখ একবার। The sequences at which they cut they are enzymes that can cut DNA at specific fragments. They are also called molecular scissors. The sequences at which they cut the DNA are specific for the restriction enzyme. These sequences are called palindromic sequences of nitrogenous bases in DNA. These palindromic sequences form restriction sites or recognition sites, where restriction endonucleases cleave both the strands. Restriction endonuclease কি করছে? ক্লিভ করছে, দুটো স্ট্র্যান্ডই ক্লিভ মানে কেটে দিচ্ছে, both the strand কেটে দিচ্ছে। They allow the desired gene to be cut, আমার desired জিনটা কেটে নিচ্ছি আমি, and introduced in specific locations in the vector of host DNA. আর vector of host DNA মানে এটা ধর একটা অন্য প্লাজমিড হয়, তো আমি এখানটা কেটে কি করব, এখানটা লাগিয়ে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখ কি লেখা আছে, রেকগনিশন সিকোয়েন্স অর রেস্ট্রিকশন সাইট, দ্য সিকোয়েন্স অফ ডিএনএ বেসেস দ্যাট ক্যান বি রেকগনাইজড বাই দ্য রেস্ট্রিকশন এনজাইম অ্যাজ দ্য সাইট ফর রেস্ট্রিকশন অর কাটিং। তাহলে রেকগনিশন সিকোয়েন্স বা রেস্ট্রিকশন সাইট বলতে কি বোঝায়? ওই সিকোয়েন্সটা যেটা রেকগনাইজ করা যায়, রেস্ট্রিকশন এনজাইম যেটা রেকগনাইজ করতে পারে। কিসের জন্য রেকগনাইজ করতে পারে? অ্যাজ দ্য সাইট ফর রেস্ট্রিকশন অর কাটিং। দে এক্সিস্ট অ্যাজ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সেস. Palindrome in DNA is a sequence of base pairs that are present in the same order on the two strands. Palindrome কি? যে সেম অর্ডারে দুটো স্ট্র্যান্ডে প্রেজেন্ট থাকে। when orientation of reading is kept same. orientation of reading মানে কি? ডিএনএ স্ট্র্যান্ড একদিকে 5 প্রাইম থেকে 3 প্রাইম যায়, আর একটা স্ট্র্যান্ডে 3 প্রাইম থেকে 5 প্রাইম যায়। তাহলে এই স্ট্র্যান্ডে তুই যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম পড়িস, কি রিড করবি তুই? GAATTC। এখানে কিভাবে পড়লি? 5 প্রাইম থেকে 3 প্রাইম। তোকে কিন্তু এই সেকেন্ড স্ট্র্যান্ডেও 5 প্রাইম থেকে 3 প্রাইম পড়তে হবে। 3 প্রাইম থেকে 5 প্রাইম পড়লে তুই প্যালিন্ড্রোম পাবি না। তুই যদি এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম পড়িস, অন্য স্ট্র্যান্ডেও তোকে 5 প্রাইম থেকে 3 প্রাইম পড়তে হবে। তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইম যদি পড়িস, GAATTC, সেম সিকোয়েন্স পাচ্ছিস, ঠিক আছে। আচ্ছা, দের আর টু টাইপস অফ রেস্ট্রিকশন এনজাইম, এন্ডোনিউক্লিয়াস অ্যান্ড এক্সোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস এরকম মাঝখানে গিয়ে কাটছে, দেখছিস মাঝখানে গিয়ে কেটেছে। এক্সোনিউক্লিয়াস ডিএনএ স্ট্র্যান্ডের শেষে গিয়ে কাটবে, সেটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস, বাইরে কাটছে, ওই জন্য এক্সোনিউক্লিয়াস এন্ডে গিয়ে কাটে, ঠিক আছে। যদি ডায়াগ্রামটা দেখিস, দেখ আমি একটা আমি ছবি দিয়েছি, দেখ লাল আর কালোতে। ভেক্টর ডিএনএ দেখ, রেডটা হচ্ছে ভেক্টর ডিএনএ, যেখান থেকে কাটতে চাস ওখানে একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে। সেম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ফরেন ডিএনএতেও আছে। এবার দেখ কেন সেম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স দিচ্ছি। আমি কি বলেছিলাম, যখন সেই প্লাজমিড কাটাকাটির কথা হচ্ছিল, তখন আমি বলেছিলাম যেই রেস্ট্রিকশন এনজাইম প্লাজমিডকে কাটবে, সেই সেম রেস্ট্রিকশন এনজাইম আমার ডিজায়ার্ড ডিএনএকেও কাটতে হবে বলেছিলাম। কেন? সেটা কেন দরকার ছিল যে যেই রেস্ট্রিকশন এনজাইম ভেক্টর ডিএনএতে কাটবে, সেই রেস্ট্রিকশন এনজাইমই কেন এখানে গিয়ে এসে কাটতে হবে? বিকজ যদি সেম রেস্ট্রিকশন এনজাইম এখানেও কাটে, তুই কি এটা বুঝতে পারছিস যে এইখানে GAATTC আছে, মানে নিশ্চয়ই এইখানটা ভেক্টর, এটা তো ভেক্টর, এখানেও নিশ্চয়ই GAATTC আছে। বিকজ রেস্ট্রিকশন এনজাইমের একটাই রেকগনিশন সাইট হয়। যদি আমি একটা রেস্ট্রিকশন এনজাইম নিই, ধর আমি একটা রেস্ট্রিকশন এনজাইম নিয়েছি EcoRI, এটা একটা এনজাইমের নাম, এ কিন্তু পার্টিকুলারলি GAATTC যেখানে দেখবে সেখানেই কাটবে, সে ফরেন ডিএনএ হোক বা ভেক্টর ডিএনএ হোক, সে যেই ডিএনএই হোক না কেন, ও খুঁজবে কোথায় GAATTC আছে। সারা পৃথিবীতে তুই যেখানেই ওকে পাঠিয়ে দিস না কেন, ও এখানেই কাটতে পারবে। তো ও যদি আমার ফরেন ডিএনএটা, আমার ডিজায়ার ডিএনএ বা ফরেন ডিএনএ, ও যদি ফরেন ডিএনএতে এইখানে কাটে, ভালো করে বোঝ যে ভেক্টর ডিএনএতেও নিশ্চয়ই এটাই আছে। তো আমার এই দেখ, যদি ডায়াগ্রামটা ঠিক করে দেখিস, এই দেখ ভেক্টর ডিএনএতেও এটা ভেক্টর ডিএনএ, লাল ভেক্টর মানে কি? প্লাজমিড, ঠিক আছে। প্লাজমিডেও কোথায় কাটছে? GAATTCর মাঝখানে। আর ফরেন ডিএনএরও কোথায় কাটছে? GAATTCর মাঝখানে, ঠিক আছে। কাটার জন্য কি হচ্ছে দেখ, আমি এটা ধর ভেক্টর ডিএনএ নিলাম,
ভেক্টর ডিএনএতে ধর GAA TTC আছে, আর তার অন্য স্ট্র্যান্ডটা কি হবে CTTAG, ঠিক কি না? সিমিলারলি এই যে আমার ফরেন ডিএনএ তো GAA TTC আছে, আর অন্য স্ট্র্যান্ডে কি আছে CTTAG আছে। আমার ইকো আরআই যদি ভেক্টর ডিএনএর এখানে এসে কাটে ইকো আরআই, তাহলে আমার ফরেন ডিএনএরও এখানে এসেই কাটবে, ঠিক আছে, সেম জায়গায় এসে কাটবে। জি এর পরই কেটেছে, এখানেও জি এর পরই কেটেছে, ঠিক আছে। কাটার পর একটা স্ট্র্যান্ড বেরিয়ে চলে যাবে, এই স্ট্র্যান্ডটা বেরিয়ে চলে যাবে, গোটা কিন্তু এইভাবে কেটে দেবে না, মানে কাটার পর এই দুটো পুরো উধাও হয়ে যাবে না, দুটো একসাথে স্ট্র্যান্ড কেটে দেয় না, একটা স্ট্র্যান্ডেই কাটে, যার জন্য একটা দিক পুরো উধাও হয়ে যায়। তাহলে এখানেও কি হবে, এইখানটা উধাও হয়ে যাবে। দেখতে কেমন লাগবে এরপর? তাহলে দেখতে তাহলে এরকম লাগবে, জি সি নিচটা এরকমই থাকবে, TTAAG, দেখ ওপরটা উধাও হয়ে গেছে, আর এইখানে এরকম দেখতে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানটা উধাও হয়ে গেছে, এইখানটা উধাও হয়ে গেছে। এইটাকে বলা হয় স্টিকি এন্ড। স্টিকি এন্ড মানে কি, এখানটা এই জায়গাটা এরকম করে মুভ করে বসে যাবে, ঠিক আছে, মুভ করে বসে যাবে। আমি যদি এইখানটা একটু অন্য কালার দিয়ে বোঝাই, এই জিনিসটা এভাবে যাবে, এইখানটা এসে বসে যাবে, ভালো করে বোঝ, এইখানটা এসে বসে যাবে। আমি যদি জাস্ট এইটুকুকে নিই, এই জিটাকে ছেড়ে দে, জাস্ট এইটুকুকে নিই, আর এটা যদি এখানে মুভ করে কীরকম দেখতে লাগবে? এই দেখ, এই পোর্শনটা দেখ, আমি অ্যাকচুয়ালি কাটাটা একটু ভুল দেখিয়েছি, কাটাটা তো ঠিকই দেখিয়েছি, AATTG, হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি দেখানোর দরকার নেই, দাঁড়া দেখাচ্ছি, এইটা দেখানোর দরকার নেই, ঠিক আছে, এইটাও দেখানোর দরকার নেই। তো এইখানটাতে অ্যাকচুয়ালি কেটেছে, যেখানটা কেটেছে আমার শুধু সেখানটা দেখার দরকার। তো এইটা যদি এখানে এসে মুভ করে বসে যায়, তাহলে দেখ AATT আর CG তো ছিলই, CG তো আগে থেকে ছিল, এটা তো কাটেনি। তাহলে দেখ, কিছুটা পোর্শন ভেক্টর ডিএনএ রয়ে গেল, আর কিছুটা পোর্শন ফরেন ডিএনএর এখানে এসে জুড়ে গেল, এই পোর্শনটা তোর ফরেন ডিএনএরই, কিন্তু এটা ছিলই আগে থেকে, এই পোর্শনটা হচ্ছে তোর ফরেন ডিএনএর, এই পোর্শনটা ফরেন ডিএনএর, এই পোর্শনটা ভেক্টর ডিএনএর। তাহলে ভেক্টর ডিএনএ আর ফরেন ডিএনএটা এসে জুড়ে গেল। এবার আমাকে একটা কথা বল, রেস্ট্রিকশন এনজাইম তাহলে সেম ব্যবহার করতে হবে কি না? রেস্ট্রিকশন এনজাইম সেম ব্যবহার করেছি বলেই সেম রেস্ট্রিকশন সাইটে এসে কেটেছে, এখানেও এখানে কেটেছে, এখানেও এখানে কেটেছে। রেস্ট্রিকশন এনজাইম সেম জায়গায় কেটেছে বলে সেম স্টিকি এন্ড। আর স্টিকি এন্ড বলতে কি, এই যেরকম একটু বেরিয়ে আছে না, এই পোর্শনটা একটু বেরিয়ে আছে, এটাকে বলা হয় স্টিকি এন্ড, এটাকেই স্টিকি এন্ড বলা হয়। সেম স্টিকি এন্ড প্রডিউস হয়েছে, এখানেও TTAA স্টিকি এন্ড প্রডিউস হয়েছে, এখানে AATT স্টিকি এন্ড প্রডিউস হয়েছে। যদি এই সেম স্টিকি এন্ড জেনারেট না হতো, এখানের ওপরে সেখানটা গিয়ে আটকাতে পারতো না। তো সেম স্টিকি এন্ড হয়েছে বলেই আটকাতে পারছে। আর এই সেম স্টিকি এন্ড প্রডিউস করার জন্য সেম প্যালিন্ড্রোমে গিয়ে কাটতে হবে, সেম প্যালিন্ড্রোমে গিয়ে কাটার জন্য সেম রেস্ট্রিকশন এনজাইম তোকে ইউজ করতে হবে। আর যেই এটা জুড়ে গেল, এটাকে কি বলা হবে? রিকম্বিনেন্ট ডিএনএ, এটাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, আমি এখানটা পড়াচ্ছি যখন, না পরেই আসবো, আমি বইটা থেকে একবারে অ্যাকচুয়ালি পড়াবো, বইটা থেকে একটু দেখার আছে, বইটা থেকে আমি তো খাপছাড়া হিসেবে পড়িয়েছি, তো বইটা নিয়ে আমাকে গোটাটা একসাথে বোঝাতে হবে নিয়ে, বাট দ্যাট ইজ কামিং লেটার। আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি ক্লোনিং সাইট পড়ানোর জন্য, তার আগে আমি রেস্ট্রিকশন এনজাইমটা বুঝিয়ে দিলাম। তো পেজ নাম্বার বইতে আবার পেজ নাম্বার 587 চলে আয়, ক্লোনিং সাইট পড়ানোর কথা ছিল আমার, পেজ নাম্বার 587 চলে আয়।
আচ্ছা, তাহলে ক্লোনিং সাইটটা পড়াচ্ছিলাম। ক্লোনিং সাইট কিন্তু ব্যাপারটা একই, রেস্ট্রিকশন সাইটকে ক্লোনিং সাইট বলা হয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেখানে গিয়ে কাটে, এন্ডো এক্সো বুঝেছিস, এন্ডোনিউক্লিয়াস হচ্ছে একটা সিকোয়েন্সের মাঝখানে কাটে, এক্সোনিউক্লিয়াস বাইরে কাটে। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেখানটা গিয়ে কাটে সেটাকেই ক্লোনিং সাইট বলা হয়। সেটা কোথায় থাকে, সেটা প্যালিন্ড্রোম সিকোয়েন্স হতে হবে, প্যালিন্ড্রোম সিকোয়েন্সের মাঝখানে গিয়েই কাটবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভালো করে বোঝ যে একটা পার্টিকুলার রেস্ট্রিকশন এনজাইমের একটা রেস্ট্রিকশন সাইট থাকবে যেখানে গিয়ে ও চিনতে পারবে প্যালিন্ড্রোমটা, সেখানে গিয়ে কাটবে। তাহলে তুই যদি একটা ভেক্টরকে কাটতে চাস একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, তাহলে একটা ভেক্টরের অ্যাটলিস্ট একটা রেস্ট্রিকশন সাইট তো থাকতেই হবে। রেস্ট্রিকশন সাইট অনেকগুলো হতে পারে, তাহলে রেস্ট্রিকশন এনজাইমটা এসে এখানেও কেটে দেবে, যেখানে যেখানে প্যালিন্ড্রোম পাবে কেটে দেবে, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম একটা থাকতেই হবে। একটা থাকার জন্য তবেও ও অ্যাটলিস্ট একটা জায়গায় গিয়ে কাটতে পারবে, ঠিক কি না? তো এইগুলোকেই বলা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ইউনিক। বইতে লেখা আছে 587 ক্লোনিং সাইটের আন্ডারে যে আ ভেক্টর নিডস টু হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ইউনিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রেকগনিশন সাইট, মানে অ্যাটলিস্ট এক জায়গায় কাটতেই হবে। এবার ফর এক্সাম্পল প্লাজমিড ভেক্টর PBr322 ইজ শোন টু হ্যাভ রেস্ট্রিকশন সাইটস অর ক্লোনিং সাইটস। তাহলে এই যে প্লাজমিড ভেক্টরটা আছে PBr, একটা প্লাজমিড, এই ভেক্টরটা নিয়ে আমরা আগেও পড়েছি, PBr322, এটা আগেও পড়েছিস। তো এখানে অনেকগুলো রেস্ট্রিকশন সাইট আছে। রেস্ট্রিকশন সাইট মানে কি, যেখানে যেখানে রেস্ট্রিকশন এনজাইম কাটতে পারবে, কিন্তু সব কটা রেস্ট্রিকশন সাইট এখানে আলাদা। দেখ রেস্ট্রিকশন সাইটগুলো কতগুলো আছে, HindIII, BAM3, SAL3, PST1, এইগুলো কি আলাদা আলাদা এনজাইমের কাটার জায়গা। একটা পার্টিকুলার রেস্ট্রিকশন এনজাইম এতগুলো জায়গায় কিন্তু কাটবে না। এ দেখ HindIII লেখা আছে মানে HindIII এনজাইমটা ওখানে এসে কাটবে। BAMH1 আছে মানে BAMH1 ওখানে গিয়ে কাটবে, এনজাইম BAMH1 রেস্ট্রিকশন এনজাইম ওখানে গিয়ে কাটবে। তাহলে এতগুলো ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইমের কাটার জায়গা আছে। ঠিক আছে, এবার এখানে একটা ছোট এক্সাম্পল দিয়েছে বোঝানোর জন্য। কি লেখা আছে, আচ্ছা এটা আমি আগে বুঝিয়ে দিই, তারপর পড়ে দেখবি। PBr322 ধর দুখানা তোর কি বলে রেস্ট্রিকশন এনজাইম সাইট আছে, দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সাইট আছে। ধর আমি বড় করে আঁকি আগে, ধর এটা PBr322, এটা অ্যাকচুয়ালি ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনে মোটামুটি পড়েছিস, এটা ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনে মোটামুটি পড়ানো হয়েছে। ধর দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ওর জিন আছে, দুটো অ্যান্টিবায়োটিক, আর এখানে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সাইট আছে, জিন আছে অ্যাকচুয়ালি, এখানে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে। ঠিক আছে, দুখানা হয়তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা টেট্রাসাইক্লিন আর এটা অ্যাম্পিসিলিন। তাহলে এই দুটোই কি অ্যান্টিবায়োটিক। তাহলে তুই যদি এই প্লাজমিডকে টেট্রাসাইক্লিনে ডোবাস, ও মরবে না, বিকজ এর রেজিস্ট্যান্স জিনটা আছে। তুই যদি ওকে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিকেও ডোবাস, ও মরবে না, বিকজ ওর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন আছে। এইগুলো তো আমি আগের দিনই বুঝিয়েছি ইনসারশন ইনঅ্যাক্টিভেশনে কীভাবে যদি রেজিস্ট্যান্স জিন থাকে তাহলে ওটাকে রেজিস্ট করে যাবে। আর মানে যে মাথায় আর লিখছি, আর মানে রেজিস্ট করবে। ঠিক আছে, না আনফর্চুনেটলি ওর কি হয়েছে, একটা এনজাইম আছে BAMH1 রেস্ট্রিকশন এনজাইম আছে, একটা রেস্ট্রিকশন এনজাইম আছে, রেস্ট্রিকশন মানে কি কাটবে, কি নাম ওর BAMH1 BAMHI। আর রেস্ট্রিকশন এনজাইম কাটে কোথায়, ওর নিজস্ব রেস্ট্রিকশন সাইটে। রেস্ট্রিকশন এনজাইম কাটবে কোথায়, ওর নিজস্ব রেস্ট্রিকশন সাইটে। নাও আনফর্চুনেটলি এই রেস্ট্রিকশন সাইটটা কোথায় আছে, টেট্রাসাইক্লিনের এখানে, টেট্রাসাইক্লিন জিনের মাঝখানে আছে BAMHI রেস্ট্রিকশন সাইট। বুঝতে পেরেছিস, এই রেস্ট্রিকশন সাইটটা আছে এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনের মাঝখানে। নাও তুই কি করলি তুই কোনো ফরেন ডিএনএ এখানে আটকাতে চাস,
ফরেন ডিএনএ ওখানে আটকানোর জন্য আগে কী করতে হবে, আগে তো খুলতে হবে। কোনো প্লাসমিডকে তো এতবার বলে আসছি যে কোনো প্লাসমিডের ভেক্টরের মাঝখানে কিছু লাগবার জন্য ওখানটাকে এভাবে খুলতে হবে। আর খোলে কী করে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে। তুই এখানটা খুলবি কী করে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে, ঠিক কি না? তো তুই যখন এই প্লাসমিডটাকে ট্রিট করাবি ব্যাম এইচআই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, তাহলে এটা কীরকম হয়ে যাবে? তো ভেঙে যাবে ওখানটা, ঠিক আছে? ও তো কী হয়ে যাবে? ও তো ভেঙে যাবে। তাহলে ওকে দেখতে কীরকম লাগবে? আর তুই ভাঙছিস কেন, এখানটা কাটছিস কেন? আমরা এমনি এমনি ইচ্ছে হলো আর কেটে দিলাম তাই হয় না। কাটি কেন আমরা? ওখানটা নিশ্চয়ই আমরা কোনো ফরেন জিন লাগাতে চাই। আর ফরেন জিন লাগাবার জন্য আগে এরকম করে খুলতে হয়, তারপর কোনো ফরেন ডিএনএ এসে তুই এরকম করে লাগিয়ে দিতে পারিস। নিশ্চয়ই আগে ফরেন ডিএনএ তোকে লাগাবার জন্যই তুই কাটবি। তো যাই হোক, তুই যখন ব্যাম এইচআই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ট্রিট করলি তখন এটা কীরকম হয়ে গেল? এটা এইরকম হয়ে গেল। ওর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স থাকলো, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স যেমন ছিল থাকলো, কিন্তু এইখানটা তোর যে কি বলে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনটা মাঝখান থেকে ভেঙে গেল। মাঝখান থেকে ভেঙে যাওয়ার পর তোর মনের মতো কোনো ফরেন জিন তুই এখানে নিয়ে এসে আটকে দিলি। এটা ফরেন ডিএনএ, তোর আটকানোর ইচ্ছা ছিল, ওই জন্য তুই ওখানটা কেটেছিস আর তুই ফরেন ডিএনএ আটকে দিয়েছিস। কিন্তু এর জন্য কি হলো? এই যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনটা, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনটা কি আর অ্যাক্টিভ আছে? তুই মাঝখান দিয়ে যেন কেটে দিয়েছিস, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন আর আর অ্যাক্টিভ নেই। যেই তুই এর মধ্যে ফরেন ডিএনএ লাগিয়ে দিয়েছিস, এইটাকে কি বলা হবে? যখনই কোনো আমরা কেটে কুটে আমরা কিছু কাণ্ড করি একটা প্লাসমিডের সাথে, সেটাকে কি বলা হয়? রিকম্বিনেন্ট প্লাসমিড বলা হয়। যখনই আমরা কোনো ফরেন ডিএনএ আটকাই, তার মধ্যে কারিগরি করে সার্জারি করে যাই করে, তখন সেটাকে রিকম্বিনেন্ট প্লাসমিড বলা হয়। আচ্ছা, যেইটা রিকম্বিনেন্ট নয়, মানে যার মধ্যে আমরা কোনো ফরেন জিন লাগাইনি, যার মধ্যে আমরা কোনো ফরেন জিন লাগাইনি, তার মধ্যে এই অ্যাম্পিসিলিনটা অ্যাক্টিভ আছে। তো এটার মধ্যেও কিন্তু অ্যাক্টিভ আছে, রিকম্বিনেন্ট প্লাসমিডের মধ্যে অ্যাম্পিসিলিন অ্যাক্টিভ আছে। রিকম্বিনেন্ট প্লাসমিডের মধ্যে অ্যাম্পিসিলিন আটকে আছে, অ্যাক্টিভ আছে, বুঝতে পেরেছিস তো? এখানে আমরা কিছু করিনি, তো ওই জিনটা অ্যাক্টিভ আছে। নন রিকম্বিনেন্ট মানে যার মধ্যে আমরা কোনো ফরেন ডিএনএ ঢোকাচ্ছি না, যার মধ্যে আমরা কোনো ফরেন ডিএনএ ঢোকাচ্ছি না, তার মধ্যেও অ্যাম্পিসিলিন অ্যাক্টিভ আছে। ইনফ্যাক্ট তার মধ্যে টেট্রাসাইক্লিনও অ্যাক্টিভ আছে, তার মধ্যে টেট্রাসাইক্লিন অ্যাক্টিভ আছে, কারণ তার মধ্যে ফরেন ডিএনএ আমরা কোনো কাটাকুটি করিনি, আটকাইনি। এবার তুই যদি একটা প্লেট নিস, যার মধ্যে তুই টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকটা নিয়েছিস, আর অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিকটা নিয়েছিস, কি হবে? এরা মরে যাবে। এর মধ্যে অ্যাম্পিসিলিনটা রেজিস্ট করতে পারবে, কিন্তু টেট্রাসাইক্লিন যেহেতু এদের জিনটা নষ্ট হয়ে গেছে, টেট্রাসাইক্লিন জিন রেজিস্ট করতে পারবে না। টেট্রাসাইক্লিনটা এইটাকে মেরে দেবে, আর নন রিকম্বিনেন্টগুলো সবাই বেঁচে থাকবে। তাহলে এটাও এক ধরনের নেগেটিভ সিলেকশন হলো। আগের দিন বলেছিলাম নেগেটিভ সিলেকশনের কথা, যে যাদেরকে আমরা রিকম্বিনেন্ট বানাচ্ছি, যাদের মধ্যে আমরা সার্জারি করে ফরেন ডিএনএ ঢোকাচ্ছি, তাদেরকেই মেরে দিচ্ছি সিলেক্ট করতে গিয়ে, ডিস্টিংগুইশ করতে গিয়ে তারাই মরে যাচ্ছে। এটাকে এক ধরনের নেগেটিভ সিলেকশন বলা হয়, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কিভাবে সিলেক্ট করলাম? যে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হেল্প করলো ট্রান্সফরমেন্টগুলোকে আলাদা করার জন্য, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন অ্যাক্টিভ থাকলো, আর একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে নষ্ট করে দিলাম, যার জন্য মরে গেল, রিকম্বিনেন্টগুলো মরে গেল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 588-এ কি আছে? স্মল সাইজ। তাহলে ভেক্টরের ছোট সাইজ হতে হবে। ভেক্টর যদি ছোট সাইজ হয় তবে ও নিজে বড় বড় মলিকিউলগুলোকে ক্যারি করতে পারবে। ও যদি নিজেই খুব বড় সাইজ হয়, বড় ফরেন ডিএনএকে ক্যারি করতে পারবে না। ফরেন ডিএনএ এইটুকু নিয়েছি, যদি এই ভেক্টরটা আরও ছোট হতো, এরকম হতো, তাহলে ফরেন ডিএনএ আরও অনেক বেশি নিতে পারতাম। ওই জন্যে আমরা ছোট ভেক্টর প্রেফার করি, যাতে ফরেন ডিএনএটা বড় নিতে পারি, ঠিক আছে?